আশা করি ছাত্রছাত্রীরা সকলে ভালো আছো। আজকের এই পর্বে আলোচনা করব কোনো দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের উপাদানসমূহ। আমরা জানি যে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু যখন তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে, অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই প্রত্যেকটা রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকে। এখন এই পররাষ্ট্রনীতি নির্ধারণ করার ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তাদের জাতীয় স্বার্থ যেমন রক্ষা করার চেষ্টা করে, তেমন কিছু উপাদানের উপরে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। অর্থাৎ যদি এরকম করে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারবে, ভারত কিন্তু চীন কিন্তু সেইভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে না, আবার নেপাল ভুটান কিন্তু সেইভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে না। তার কারণ পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতের যে উপাদানগুলো রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপাদানগুলো সম্পূর্ণ আলাদা, আবার নেপাল ভুটানের উপাদানগুলো সম্পূর্ণ আলাদা। অতএব পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে গেলে কিছু উপাদান রয়েছে, সেই উপাদানের উপরে নির্ভর করেই কিন্তু প্রত্যেকটা দেশ তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য পররাষ্ট্রনীতি নির্ধারণ করে থাকে। এখন বিষয়টা হলো যে এই পররাষ্ট্রনীতি নির্ধারণ করার ক্ষেত্রে দু রকমের উপাদানের উপর নির্ভর করতে হয়। একটা হচ্ছে আভ্যন্তরীণ উপাদান আর একটা হচ্ছে বাহ্যিক উপাদান। আমরা এই পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব যে একটা দেশ যখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, তখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করার ক্ষেত্রে তাকে এই আভ্যন্তরীণ উপাদান এবং বাহ্যিক উপাদানগুলোর উপরে কিন্তু বিশেষভাবে নজর রাখতে হয়। বলা ভালো যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদানের উপর নির্ভর করেই কিন্তু তাকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। এবারে আমরা দেখব যে কোনো দেশ পররাষ্ট্রনীতি নির্ধারণ করার ক্ষেত্রে কোন কোন উপাদানগুলোর উপরে নির্ভর করে। আমরা প্রথমে আভ্যন্তরীণ উপাদানগুলোর ব্যাপারে আলোচনা করব। এ বিষয়ে বলে নিই, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি পুরনো হয়ে থাকেন তাহলে একবার অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা হাতে পাওয়ার মাত্রই যখনই দেখবে, ভালো লাগলে একটা শেয়ার করবে, কারণ বেশি মাত্রায় ভিডিওটা তোমার বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করলে তাহলে বাকি যারা আছে, মানে বাকি যে বন্ধুরা রয়েছে বা আমার প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে, তারাও কিন্তু ভিডিওটা দেখার জন্যে দেখতে পাবে এবং তারাও কিন্তু উপকৃত হবে। আমরা এবারে এই পর্বে শুরু করব যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে গেলে যে দুই ধরনের নির্ধারক উপাদানসমূহ রয়েছে বা নির্ধারকসমূহ রয়েছে, সেইগুলোর একটা একটা করে পাটে পাটে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব যে আভ্যন্তরীণ যে নির্ধারক সমূহগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। আমরা জানি যে কোনো রাষ্ট্র তার ভৌগোলিক অবস্থান কীরকম রয়েছে, অতএব তার চতুর্দিকে কি পাহাড় পর্বত আছে কিনা, সমুদ্র আছে কিনা, তার জলবায়ু, তার আয়তন, তার ভৌগোলিক অবস্থানটা আসলে কোন পর্যায়ে, তার উপরে পররাষ্ট্রনীতি নির্ভর করে। ঠিক এই দিক থেকে বিচার করলে আমরা বলতে পারি যে ভৌগোলিক বিচ্ছিন্নতার জন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করতে সাহায্য করেছে। এবং ভারতের ক্ষেত্রেও আমরা দেখেছি যে জোট নিরপেক্ষতার নীতি কিন্তু ভৌগোলিক অবস্থানের দ্বারাই প্রভাবিত হয়েছে। তবে এটা বলতে পারা যায় যে বর্তমান দিনে, অর্থাৎ এই বিশ্বায়নের যুগে, আধুনিকতার যুগে, যখন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশগুলোর মধ্যে বলা ভালো আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্র, আণবিক মারণাস্ত্র, দ্রুতগামী যে বিমানগুলো রয়েছে, এই সমস্ত আপডেটেড ক্ষেপণাস্ত্র বা যন্ত্রপাতির জন্য কিন্তু যে আগে একটা দেশকে ধরে নেওয়া হতো যে এই দেশটায় দুর্ভেদ্য, অর্থাৎ সেখানে ঢোকা যাবে না, সহজে যাওয়া যাবে না, তার জন্যে পররাষ্ট্রনীতি একরকম করতে হতো। সেই দুর্ভেদ্যতার নীতি কিন্তু এখন অকার্যকর, কারণ এখন আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে যে কোনো রাষ্ট্রের কাছেই খুব সহজে কিন্তু বিশেষ করে আকাশ পথে পৌঁছে যাওয়া যায়। 2 নম্বর যদি আমরা নির্ধারক উপাদানটা দেখি তাহলে হচ্ছে জনসংখ্যা। দেখো, একটা দেশে কতটা পরিমাণ জনসংখ্যা রয়েছে তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে যে তার পররাষ্ট্রনীতি কীরকম হবে। কারণ একটা জনবহুল রাষ্ট্রের যুদ্ধের ক্ষেত্রে সে যেভাবে তার ক্ষয়ক্ষতিটা সামলে নিতে পারে, সামলে নিয়ে সে আবার নতুন করে সামনের দিকে চালিয়ে যেতে পারে, বা তার দেশের জনসংখ্যা যদি প্রচুর হয়ে থাকে, কোনো লড়াইয়ের ক্ষেত্রে, তার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সে যতটা নিজেকে সামাল দিতে পারে, একটা ছোট রাষ্ট্র যেখানে যার জনসংখ্যা অনেক কম, তার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না। তাই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি যত সহজে আফগানিস্তান বা ইরাকের উপরে আক্রমণ করতে পারে, যুদ্ধ ঘোষণা করতে পারে, ভারত এবং চীনের বিরুদ্ধে কিন্তু তত সহজে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না। কারণ তারা জানে যে আফগানিস্তানকে বা ইরাককে যত সহজে কাবু করা যাবে, ভারতকে বা চীনকে কিন্তু তত সহজে কাবু করা যাবে না, কারণ ভারত এবং চীনের জনসংখ্যা কিন্তু অনেকটাই বেশি। তবে অবশ্য এটাও ঠিক যে বর্তমানে আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রসার এবং আণবিক মারণাস্ত্রের উদ্ভবের ফলে
এই জনসংখ্যার বিষয়টা কিন্তু ততটা গুরুত্ব পায় না। 3 নম্বর যে উপাদানটা বলবো সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস একটা বড় ফ্যাক্টর, কারণ একটা দেশের সঙ্গে অতীতে কোনো দেশ কীরকম ভালো সম্পর্ক করেছে, কীরকম খারাপ সম্পর্ক করেছে, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর করে। যেমন আমরা দেখি যে ভারতবর্ষ যখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, আজকের দিনেও বলা ভালো যে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে এবং যখন রাশিয়া নতুন করে তৈরি হচ্ছে, 1993 সাল পর্যন্ত এই নতুন রাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভারতের ততটা সম্পর্ক না থাকলেও 94 সালের পর থেকে আমরা কিন্তু দেখেছি, অর্থাৎ 93 সালের পর থেকে, অর্থাৎ 94 সালের পর থেকে আমরা দেখেছি আজ পর্যন্ত কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারণের ব্যাপারটা একরকম হয়ে থাকে, অর্থাৎ পজিটিভ দিকে হয়ে থাকে। কেন কি না, ভারত তার অতীতের ইতিহাসটা দেখেছে যে তাদের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের নীতিগত আদর্শগত দিক থেকে মিল থাকার ফলে বা বিভিন্ন কারণে সহযোগিতার ফলে তাদের পূর্ব সম্পর্কটা ভালো ছিল। আবার যদি আমরা এরকমভাবে উদাহরণ দিই, আরও একটা উদাহরণ দিই, যে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপরে প্রচণ্ড অবিচার করা হয়েছিল এবং এর ফলে সেই অবিচারের ইতিহাসকে মুছে ফেলার জন্যই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল। আবার এটাও দেখতে পারি যে অতীতের ইতিহাস দেখে আরব এবং ইসরায়েলের মধ্যে যে দীর্ঘদিনের বিরোধ, সেই দীর্ঘদিনের রক্তাক্ত ইতিহাস আজও কিন্তু তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক হতে দেয়নি। আবার যদি এটা দেখি যে ভারত এবং পাকিস্তানের বিভাজনের কারণ আজও কিন্তু ভারত এবং পাকিস্তানকে কাছাকাছি হতে দেয়নি। কিন্তু সেই তুলনায় যদি আবার দেখি যে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কের ইতিহাসটা অনেক পুরনো, অনেক ভালো ছিল বলে আজও কিন্তু ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কটা যথেষ্ট ভালো রয়েছে। যদি জাতীয় ঐতিহ্যের কথা দেখি তাহলে দেখব যে ইতিহাসের ন্যায় জাতীয় ঐতিহ্য কিন্তু কোনো দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের জাতীয় ঐতিহ্যের দিকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখব স্বাধীন ভারত কিন্তু শান্তি এবং সহনশীলতার উপরে বেশি গুরুত্ব দিয়েছে এবং এই ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক শান্তির প্রশ্নটি কিন্তু প্রাধান্য পেয়েছে এবং আবার সহনশীলতার জন্যই কিন্তু ভারত ঠান্ডা যুদ্ধের তীব্রতার যুগেও শক্তি জোটের রাজনীতিকে প্রত্যাখ্যান করে জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করেছে। অর্থাৎ ভারত যে জোট নিরপেক্ষ নীতিকে শান্তিকামী দেশ হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে তার নিজের প্রভাব বিস্তার করতে পেরেছিল, সেটাকেই কিন্তু তারা শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেছে। আবার জাতীয় সংস্কৃতির দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে জাতীয় সংস্কৃতি পররাষ্ট্রনীতির একটা অন্যতম নির্ধারক, কারণ সংস্কৃতিগত মিল দুটো দেশের সম্পর্ককে বন্ধুত্ব করে তোলে। যেমন ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো দেশের মধ্যে সংস্কৃতিগত মিল থাকার দরুন উভয় দেশেই কিন্তু পররাষ্ট্রনীতির নির্ধারণের ক্ষেত্রে তাদের সহমত পোষণ করে এবং এই নিয়ম আবার যে সবসময় খাটে এটাও কিন্তু নয়। সংস্কৃতিগত মিল থাকা সত্ত্বেও আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্রগুলি রয়েছে, এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট তাদের মধ্যে বিরোধ লক্ষ্য করা যায়। এবার আমরা যদি দেখি যে মতাদর্শগত দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখব যে উপাদান হিসেবে পররাষ্ট্রনীতির নির্ধারণের ক্ষেত্রে মতাদর্শগত বিষয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সাবেক সোভিয়েত ইউনিয়ন মার্ক্সীয় সাম্যবাদে বিশ্বাসী ছিল, আবার অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা পুঁজিবাদে আস্থাশীল ছিল। এই যে দুটো দেশের মতাদর্শগত দিক থেকে দুরকম হওয়ার জন্য, অর্থাৎ একটা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, আরেকটা হচ্ছে সাম্যবাদে বিশ্বাসী, আরেকটা হচ্ছে পুঁজিবাদে বিশ্বাসী। মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদে বিশ্বাসী। এই মতাদর্শগত বিরোধ থাকার জন্য কিন্তু এই দুটো দেশেরই পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট বিরোধ ছিল এবং এই বিরোধটা শুধু তাদের দুটো দেশের ক্ষেত্রেই বিরোধ নয়, সারা পৃথিবী জুড়ে কিন্তু এই বিশ্ব রাজনীতিতে কিন্তু এই দুটো দেশের মতাদর্শগত বিরোধ হওয়ার জন্য বিশ্ব রাজনীতিতে কিন্তু যথেষ্টভাবে প্রভাব বিস্তার করেছিল। এরপর আমরা যদি দেখি অর্থনৈতিক অবস্থান, দেখো একটা দেশ যখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে আর তাদের সেই পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কোনো প্রভাব ফেলবে না, এটা হতেই পারে না। আমরা জানি যে একটা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ সে যতটা সাহস নিয়ে, সে যতটা স্বনির্ভরতার জন্য, কারণ তার কাছে যেহেতু খাদ্যশস্য, তার কাছে যেহেতু তার প্রয়োজনীয় দ্রব্য যথেষ্ট রয়েছে, সে পরনির্ভরশীল নয়, তাই সে যেভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারবে, একটা দেশ যে খাদ্যের দিক থেকে, অস্ত্রের দিক থেকে, বস্ত্রের দিক থেকে, সব দিক তার যুদ্ধের ক্ষেত্রে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকে,
সে কিন্তু সেইভাবে সাহসিকতার সঙ্গে একটা স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারবে না। এর জন্য আমরা দেখেছি ভারতকে কিন্তু মুখ বুজে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নীতিকে সহজে মেনে নিতে হয়েছে, একটা সময় মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ ভারত জানে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে না থাকলে আন্তর্জাতিক রাজনীতিতে আমরা সেই মর্যাদা পাবো না। আবার আমরা দেখি নেপাল, ভুটান বা বাংলাদেশ, তারা যখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করে প্রতিবেশী শক্তিশালী দেশ হিসাবে তারা কিন্তু ভারতের মুখাপেক্ষী হয়ে থাকে। তারা কিন্তু ভারতের দিকটাকেও লক্ষ্য রাখে যে ভারত কতটা আমাদেরকে সহযোগিতা করবে, এটার উপর নির্ভর করেও কিন্তু তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ভর করে। অর্থাৎ তাদের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকার জন্যই তারা জানে তাদের সহযোগিতা লাগে ভারতের উপরে, তাই ভারতের দিকে তাকিয়েই কিন্তু তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। সব শেষে আমরা যদি দেখি দুটো দিক খেয়াল করব, তার মধ্যে একটা বিশেষ করে বলি, সেটা হচ্ছে কোনো দেশের রাষ্ট্রনেতা, এই রাষ্ট্রনেতার উপরে কিন্তু রাজনৈতিক নেতৃত্বের উপরে কিন্তু পররাষ্ট্রনীতি নির্ভরের কারণটা অনেকটা নির্ভর করে। যদি কোনো একটা দেশের রাষ্ট্রনেতা শক্তিশালী হয়, সাহসী হয়, সে যদি তার দেশের সঙ্গে অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারে, তার দেশের স্বনির্ভরতা, তার দেশের সামরিক বাহিনী, অর্থনৈতিক পরিকাঠামো শক্তপোক্ত করে তুলতে পারে, তখন কিন্তু সেই দেশের পররাষ্ট্রনীতি নির্ভর করবে সেই রাষ্ট্রনেতার আমলে একরকম। এটার দিক থেকে যদি আমরা ভারতের দিক থেকে দেখি তাহলে আমরা খুব সহজে বলতে পারবো নেহেরুর আমলে একরকম ছিল, ইন্দিরা গান্ধীর আমলে একরকম ছিল, রাজীব গান্ধীর আমলে একরকম ছিল, আবার মনমোহন সিংয়ের আমলে একরকম ছিল, আবার বর্তমানে কিন্তু নরেন্দ্র মোদীর আমলে ভারতের পররাষ্ট্রনীতির রূপটা অনেকটা বদলে গেছে। অতএব এটা বলা যায় যে পররাষ্ট্রনীতি নির্ভর করে অনেকটাই ওই দেশের রাষ্ট্রনেতা কী অবস্থায় রয়েছে, সে কতটা শক্তিশালী, সে কতটা সাহসী, সে কতটা অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পেরেছে, তার উপরে কিন্তু অনেকটা পররাষ্ট্রনীতি নির্ভর করে। সব শেষে যেটা বলবো, আভ্যন্তরীণ ক্ষেত্রে জাতীয় স্বার্থ একটা বড় ফ্যাক্টর, কারণ জাতীয় স্বার্থের উপরেই তো পররাষ্ট্রনীতি নির্ভর করে। তাই যতই মতাদর্শগত মিল থাকুক, যতই অন্য কিছু ব্যাপার থাকুক, যাই থাকুক না কেন, জাতীয় স্বার্থটা একটা বড় ফ্যাক্টর। তার জন্য আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সোভিয়েত রাশিয়া এবং গণপ্রজাতন্ত্রী চীন উভয়ই কিন্তু কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী, এবং উভয়ই কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হলেও তাদের পারস্পরিক বিবাদে কিন্তু তারা লিপ্ত হয়েছে। তার কারণটা কি, যে তারা তাদের জাতীয় স্বার্থটা তাদের কাছে একটা বড় বিষয় ছিল। অর্থাৎ ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষতার যে নীতি অনুসরণ করেছিল, এই জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করাটার অন্যতম কারণ ছিল কিন্তু জাতীয় স্বার্থ পূরণ। কারণ একটু যদি এটা একটা বিস্তারিত বলি তাহলে আমাদের দেখতে হবে যে ভারত যখন জোট নিরপেক্ষ নীতি নির্ধারণ করেছিল, তার অন্যতম কারণ ছিল ভারত জানে এখন যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের কোনো এক পক্ষের নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা এক মেরুতার দিকে চলে যাব এবং আমাদেরকে অন্য দেশ কিন্তু আমাদেরকে সেভাবে সহযোগিতা করবে না। অতএব আমাদের এখন যার কাছে যেরকমটা প্রয়োজন সেইভাবে থেকে আমাদেরকে আমাদের দেশের স্বার্থ, জাতীয় স্বার্থটাকে রক্ষা করতে হবে। যার জন্য আমরা দেখেছি মুখে ভারত জোট নিরপেক্ষতার কথা বললেও একটা সময় কিন্তু টানা সময় কিন্তু সোভিয়েত ইউনিয়নের পক্ষে ভারত থেকেছে, এবং সেই দিক থেকে আমরা দেখব ভারত কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই তার পররাষ্ট্রনীতিটাকে এইরকম একটা পর্যায়ে রেখেছিল। এটা তো গেল আভ্যন্তরীণ উপাদানসমূহ। এবার আমরা দেখব পররাষ্ট্রনীতি নির্ধারণ করার ক্ষেত্রে বাহ্যিক উপাদানসমূহগুলো কী কী। বাহ্যিক উপাদানগুলোর মধ্যে আমরা প্রথমেই যেটার প্রতি লক্ষ্য রাখবো সেটা হচ্ছে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি। দেখো, দেশের আভ্যন্তরীণ ব্যাপার যাই হোক না কেন, প্রত্যেকটা রাষ্ট্রকে খেয়াল করতে হয় যে তাদের বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিটা এই মুহূর্তে কি আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি অনেক রাষ্ট্রকেই কিন্তু তারা তাদের পররাষ্ট্রনীতির নির্ধারণ করেছিল তাদের পরিস্থিতির জন্য। আবার আমরা জানি ভারত যখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছিল, যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে টানা ছিল, যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে, রাশিয়ার নামক রাষ্ট্র তৈরি হচ্ছে, এই 1991 থেকে 93 এই সময়টা কিন্তু অনেকটাই ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঢলে গিয়েছিল। আবার যখন রাশিয়ার নতুন রাষ্ট্র রাশিয়ার যখন একটুখানি পরিস্থিতি ভালো হচ্ছে, তখন কিন্তু ভারত আবার রাশিয়ার দিকে ঢলেছিল। এইরকমভাবেই আমরা দেখব যে একটা সময়তে দ্বিমেরু ব্যবস্থা ছিল সারা পৃথিবী জুড়ে। এই দ্বিমেরু ব্যবস্থায় দেশগুলোর পররাষ্ট্রনীতি একরকম ছিল। আবার যখন একমেরু ব্যবস্থা আসলো, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটলো, তখন কিন্তু রাষ্ট্রগুলো তাদের কিন্তু পররাষ্ট্রনীতির দিকটাকে কিন্তু তারা বদলে ফেলেছিল। ঠিক একইভাবে আমরা দেখব বিশ্ব জনমত। একটা রাষ্ট্র, সে তার কাছে অর্থ আছে,
তার কাছে সামরিক শক্তি আছে, হ্যাঁ, তার কাছে অনেক ক্ষমতা আছে। তার মানেটা কিন্তু এটা নয় যে সে যা ইচ্ছা তাই করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, কারণ তাকে খেয়াল রাখতে হয় গোটা বিশ্ববাসী তার দিকে খেয়াল রেখেছে। অতএব আমি যদি যা ইচ্ছা তাই করতে যাই কেন, বিশ্ব জনমত কিন্তু আমাকে মেনে নেবে না। এই দিকে খেয়াল করেই আমরা দেখেছি যে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা কিন্তু যে আণবিক নিরস্ত্রীকরণ চুক্তি সম্পাদন করেছিল তা কিন্তু অনেকটা বিশ্ব জনমতের চাপেই। আবার আমরা যদি দেখি যে প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া, অতএব আমি কি রকম পররাষ্ট্রনীতি নির্ধারণ করছি তার উপরে অনেকটা নির্ভর করবে আমার প্রতিবেশী রাষ্ট্রগুলো কেমন আছে। বলা বাহুল্য, ভারতবর্ষে যখন 2014 সালে প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, উনি কিন্তু প্রথমেই যেটা চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে কি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে উনি কখনো পাকিস্তানে গেছেন, উনি কখনো বাংলাদেশে গেছেন, কখনো নেপালে গেছেন, কখনো ভুটানে গেছেন। কারণটা কি, যে আমার প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি আমার বিরুদ্ধে আঙুল তুলে তাহলে কিন্তু আমি আন্তর্জাতিক রাজনীতিতে নিজের জায়গাটাকে সঠিক বা স্বচ্ছ করতে পারবো না। তাই কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাকে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তাই প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তারা চেষ্টা করে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে স্বাধীনতার শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে সমরসজ্জার পরিপ্রেক্ষিতে ভারতকেও সামরিক খাতে ব্যয় বাড়াতে হয়েছে। কারণটা কি, কারণটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা খুব একটা ভালো না থাকার জন্যে, যেমন পাকিস্তান তারা নিজেদেরকে সমরসজ্জায় সজ্জিত করেছে, ভারতও কিন্তু তাদেরকে সমরসজ্জায় সজ্জিত করতে হয়েছে। অতএব এই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা খারাপ হওয়ার জন্যে তার কিন্তু ভুগতে হচ্ছে, আজও পর্যন্ত ভুগতে হচ্ছে ভারতকেও, ভুগতে হচ্ছে পাকিস্তানকেও। এইবারে আমরা দেখে নেব যে তাহলে পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়গুলো, যে নির্ধারণ উপাদান সমূহের কথা বললাম, এইগুলোর গুরুত্ব কিন্তু যথেষ্ট পরিবর্তন হচ্ছে, প্রশ্নচিহ্ন থাকছে বর্তমান দিনে। কারণ বর্তমান দিনে অনেকটাই প্রযুক্তির দুনিয়া, অনেকটাই বিশ্বায়নের প্রভাব কাজ করছে। আর পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদানগুলো যে সমূহ যে সারা জীবন একই থাকবে তা কিন্তু নয়। কারণ সময়ের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি কেমন হচ্ছে, প্রযুক্তির উন্নয়ন কতটা হচ্ছে, তার উপরে কিন্তু নির্ভর করবে অনেকটা। যাই হোক, আমাদের ছাত্রছাত্রীদেরকে আবারও বলবো যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে যাতে করে সব ছাত্রছাত্রীরা দেখতে পায়। আর এইভাবেই তোমরা সঙ্গে থাকবে। আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় তোমাদের, যারা তোমরা নেট সেটে পড়ছো, তোমরা যারা SLSTর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করছো, তারা যখন কোনো বিষয়ের প্রতি একটু সার্চ করবে বা দেখবে, তখন তোমরা আমার এই চ্যানেলটাকেও সার্চ করবে। এখানে অনেক ভিডিও দেওয়া থাকছে, আশা করি তোমাদের সেগুলো কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।